বামেদের কোনো নেতা চাইলেই কোনো জায়গায় কাজ করতে পারেন না। রাজ্য সম্পাদক, রাজ্য কমিটি তাকে পারমিশন দিতে হয় যে অমুক জায়গায় তুমি যাবে, তবে সে কাজ করতে পারে। পরিকাঠামো না হলে সে অ্যাকাউন্টেবল হয়ে যাবে। প্রতিকুর রহমানকেও সবার যেটা জানা উচিত, বাংলা বাঁচাও যাত্রায় প্রথমে তালিকায় রাখা হয়নি। পরে তড়িঘড়ি করে ওবিসি এবং ওয়াকাফ ইস্যু নিয়ে যখন মুর্শিদাবাদে একটা ক্ষোভ তৈরি হলো, মুর্শিদাবাদে তড়িঘড়ি করে প্রতিকুর রহমানকে পাঠানো হয়, যে প্রতিকুর রহমানকে স্টেজ দেওয়া হয়। বাংলা বাঁচাও যাত্রায় প্রতিকুর রহমান মুর্শিদাবাদে বলে, লালগোলা, ভগবানগোলা, দমকল, জলঙ্গিতে যখন মীনাক্ষী বা ধ্রুবজ্যোতি শাহাদের থেকেও প্রতিকুর রহমানের ক্রেডিবিলিটি জনগণের কাছে বাড়ছিল, প্রতিকুর রহমান বক্তব্য রাখার পরে মানুষ তাকে বেশি কানেক্ট করছিল, হুট করে নদিয়ায় গিয়ে প্রতিকুর রহমানকে অফ করে দেওয়া হলো। যেভাবে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, শতরূপ ঘোষ, ময়ূক বিশ্বাসকে প্রমোট করা হলো, সেভাবে প্রতিকুর রহমানকে প্রমোট করা হলো না, প্রতিকুর রহমানকে সামনে আনা হলো না। জ্যান্ত কবরস্থ করা হয়েছিল, সেই কবর থেকে উঠেছে, তারপরেও সে বাম রাজনীতি করছে। তাহলে আজকে যারা প্রতিকুর রহমানের বিরুদ্ধে এই বেইমান তৃণমূলে চলে যাবে ন্যারেটিভ নামাচ্ছেন বা সৃজনের বিরুদ্ধে নামাচ্ছেন, তাদের বোঝা উচিত যে ব্যাকগ্রাউন্ডগুলো অনেক পিছনে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেটা হচ্ছে যে দল শূন্য, যে দল এই রাজ্যে ইরেলিভেন্ট, সেই দলের একজন তরুণ তুর্কি নেতা প্রতিকুর রহমান এবং তার পরপরই সৃজন ভট্টাচার্যকে নিয়ে কথা উঠছে যে তারা তৃণমূলে চলে যেতে পারে, মগরাহাট থেকে দাঁড়াতে পারে, এরকম একটা জল্পনা তৈরি হয়েছে। তো বামেদের জন্য এটা কতটা ক্ষতিকারক, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে এই চিঠি বামেদের পক্ষ থেকে কি মিডিয়াকে কেউ দিল, নাকি সরাসরি কুণাল ঘোষ যেমন দাবি করেছে যে আমি যখন সাংবাদিকতা করতাম আমার আমার সিপিএম এর বড় বড় নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল, এই যে একটা বিষয় ঘটেছে পশ্চিমবঙ্গে। দেখো, প্রথমে আমি বলি যে তোমাদের যারা দর্শক তাদের একটা অংশ তো বাম সমর্থক। আমার কথাগুলো তাদের পছন্দ না হতে পারে, আগেও অনেক কথা পছন্দ হয়নি, তবে তাদেরকে আমি অনুরোধ করবো যে কথাগুলো শুনে নিতে। কারণ আমি যে কথাগুলো বলছি, আপনারা যে রাজ্য স্তরের মিডিয়ার থেকে যে নিউজগুলো পাচ্ছেন, তার পর্দাটা যেখানে পড়ে ঠিক তার বাইরের কথাগুলো আমি বলছি। প্রথম কথা হলো, প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য তৃণমূলে চলে যাবে, এই যে নিউজটা, দেখো আমরা যখন ছোট ছিলাম আমরা ভাবতাম নিউজ চ্যানেলে বা খবরে কারো নাম আসছে মানে সেটা খুব বড় ব্যাপার। যত কলকাতায় এসেছি, যত শহরে এসেছি, তত বুঝতে শিখেছি যে একটা নিউজ করানো, কিছু টাকার বিনিময়ে, কখনো কোনো সম্পর্কের বিনিময়ে, এগুলো খুব সহজ জিনিস। যারা ওখানে প্রতিনিধি বসে আছে তাদের কানেকশন ব্যবহার করে নিজেদের পক্ষে ন্যারেটিভ নামানো যায়। প্রথম কথা হলো, প্রতিকুর রহমানের চিঠি যেদিন বাইরে এলো সেদিনে একাধিক মিডিয়া প্রতিকুর রহমানকে কোয়েশ্চেন করে যে আপনি কোথায়। প্রতিকুর রহমান স্পষ্ট সেখানে জবাব দেয় যে আমি যা বলার দলের ভিতরে বলেছি, আমি বাইরে কিছু বলবো না। এবং একটা মিডিয়াতে সে এটাও বলেছিল, বেশ কয়েকটা মিডিয়াতে, যে আমি সিপিএমেই আছি, যদি আমি পার্টিতেও না থাকি আমি কর্মী সমর্থক হিসাবে আছি। এই ন্যারেটিভটা যেদিন চললো, ঠিক তার পরের দিন সকাল থেকে বিভিন্ন মিডিয়া আমরা দেখতে পেলাম, বিশেষ করে প্রথম নিউজটা ব্রেক করে সংবাদ প্রতিদিন। সংবাদ প্রতিদিনের একটা বড় অংশ আমরা জানি, যদি আমরা একটু অবজার্ভ করি, দীর্ঘদিন ধরে তারা রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের পক্ষের একটা ভাষ্য তারা সবসময় বয়ান করে, যেভাবে রিপাবলিক বা সিএন বিজেপির পক্ষে করে, এরাও একটা করে। সেই বিভিন্ন মিডিয়াগুলোতে নিউজটা আসতে লাগলো, প্রতিকুর রহমানের সঙ্গে সৃজন ভট্টাচার্যকে জড়িয়ে দেওয়া হলো, যাদেরকে বলা হয় দুই ভ্রাতা অ্যাকচুয়ালি বাম রাজনীতিতে। তো যে একজন নাকি মগরাহাটে, একজন নাকি যাদবপুরে তৃণমূল থেকে দাঁড়াচ্ছে, দুজনের মধ্যে কেউ কিন্তু এই কথা বলেনি। এবারে যেটা মূল বিষয়ে ফিরে আসা যাক, যেটা বাম কর্মী সমর্থকরা বুঝতে পারছেন না, যে আসলে এটার শুরুটা তো এই প্রতিকুর রহমান চিঠি দেওয়া বা এই যে ঘটনাগুলো, তো সেখানে এই শুরুটা প্রায় 6 মাস থেকে 1 বছর আগে। তার আরও যদি আগে বলি, আমি যদি 2021-এর বিধানসভায় আমি নিয়ে আসি, সিপিএম বা বামেরা বেশ কিছু তরুণ তুর্কিকে মাঠে নামালো, সৃজন ভট্টাচার্য সিঙ্গুর, ডায়মন্ড হারবার বিধানসভার মতো রিস্কি জায়গায় প্রতিকুর রহমান, ঐশী জামুরিয়াতে, দুর্গাপুরে দীপশিখা ধর বালি। একটা জিনিস খুব লক্ষ্য করে দেখো, 2021 বিধানসভায় প্রথম কনফ্লিক্টটা শুরু হয়েছিল সিপিএমের মধ্যে আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে, যেটা পীর পরিবারের সঙ্গে জোট নিয়ে, বা একটা যাদের একটা ধর্মীয় কেন্দ্রিক একটা রাজনীতি ছিল বা ধর্মকেন্দ্রিক, এবং সেই ধর্মীয় প্রভাবকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন শাসক দলের সঙ্গে বিভিন্ন জায়গায় সম্পর্ক মেনটেন করেছে। আব্বাস সিদ্দিকি উঠে আসার আগে আমরা জানি ফুরফুরা থেকে তহ সিদ্দিকের একটা প্রভাব ছিল, তৃণমূল যখন ক্ষমতায় আসে তারপর থেকে সেখানে একটা বিরোধিতা হয়েছিল। মোহাম্মদ সেলিম নিজের রাজ্য সম্পাদক, একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে তিনি বিষয়টাকে ম্যানেজ করে তিনি আইএসএফের সঙ্গে জোট করেন, যে জোটটা মিজারেবলি ফেল হয়। আমরা দেখেছিলাম কি বামেরা কোনো সিট জিততে পারেনি, বরঞ্চ বামেদের সমর্থন নিয়ে আইএসএফে নওশাদ সিদ্দিকি জিতে আসে 2021 বিধানসভা। শুধু সেটাই নয়, যেটা ভুল হয়েছিল ওখানে সেটা ছিল যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, যেখানে মূলত আজকে আইএসএফ 8 থেকে 10টি বিধানসভায় শক্তিশালী, সেখানে আইএসএফের যারা ভোটার তারা কিন্তু ছিল বাম ভোটার। তাহলে বামেদের এই যে অশোকনগর, হারোয়া বা ভাঙড়ি বলো বা ধরো মগরাহাট, এখানে যারা বাম সমর্থক বা বাম ক্যাডার ছিল, আইএসএফ আসার ফলে সেই বাম সমর্থকটা কনভার্ট হয়ে যায় আইএসএফে, এবং বামেদের যে শক্তিটা এই বিধানসভাগুলোই ছিল, এই দুটো জেলায় ছিল, সেটা পুরোপুরি চলে যায় আইএসএফের কাছে। এর ফলে সেখানকার উত্তর এবং দক্ষিণ এবং সমগ্র পশ্চিমবঙ্গের একটা বড় অংশের বাম যারা নেতা
তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছিলেন যে আমরা নিজের হাতে করে শুধুমাত্র নওশাদকে একটা সিট তো নয়, আমরা নিজেদের সমর্থক এবং নিজেদের ক্যাডারকেও নওশাদের হাতে তুলে দিলাম। এটা আরও বেশি ক্ষোভটা বাড়ে 2024 লোকসভায়, যখন নওশাদ সিদ্দিকী জোট করলেন না, লাস্ট মুহূর্তে গিয়ে প্রতিকুর রহমানের মতো একটা তরুণ মুখকে অভিষেকের বিরুদ্ধে নামিয়ে দাঁড় করে দেওয়া হলো, তখন ক্ষোভ আরও বাড়ে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল, মানে আজকের দ্বন্দ্ব নয়। আরও একটা আমি উদাহরণ দিই, ধরো 2021 বিধানসভাতে সিঙ্গুরে দাঁড়ালেন সৃজন ভট্টাচার্য, বিধানসভা ভোট হয়ে গেল, তারপর থেকে সিঙ্গুরে আর সৃজন ভট্টাচার্যকে যেতেই দেওয়া হলো না। ওই দীপশিয়া দাঁড়ালেন বালিতে, বিধানসভা ভোট হয়ে গেল, তারপর থেকে সেখানে আর যেতেই দিল না। আমরা যদি জানি বামেরা দিল না, মানে দল যেতে দিল না। এক্স্যাক্টলি দল বলতে এখানে আমি একটা স্পেসিফিক নেতৃত্বের কথা বলছি। আমি সরাসরি বলছি মোহাম্মদ সেলিম এবং তার যে লবি আলিমুদ্দিনের মধ্যে, তিনি রাজ্য সম্পাদক হওয়ার পরে যেটাকে খুব বাজেভাবে যেটা বাইরে চলে এসছে, এই লবিবাজির ব্যাপারটা। লোকে এতদিন ভাবতেও পারতো না যে কোনো একটা বাম ক্যাডার পার্টি, রেজিমেন্টেড পার্টি, তার মধ্যে লবি থাকতে পারে। কিন্তু হ্যাঁ, লবি আছে, খুব ভয়ানকভাবে লবি আছে। এবং এই লবিবাজির রাজনীতির প্রথম শিকার এই প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্যরা। এর কারণ আমি ভালো করে বলে দিচ্ছি, এই লবির হিস্ট্রিটা অনেক দূরে। প্রকাশ কারাত বনাম সীতারাম ইয়েচুরি, আমি অত যাচ্ছি না। কারাত লবি বনাম ইয়েচুরি লবি যদি আমরা মানে কি বলবো দেশের স্তরে যাই, সেখান থেকে শুরু হয়ে বেঙ্গলে এসে সেলিম লবি বললাম আরেক দিনের লবি। যেটা করা হয়েছিল, দেখো একটা জায়গায় যখন হেরে গেল সৃজন ভট্টাচার্য বা প্রতিকুর রহমান, তারপরে তো দল, আমরা জানি বামেরা কি, বামেদের কোনো নেতা চাইলেই কোনো জায়গায় কাজ করতে পারেন না। রাজ্য সম্পাদক, রাজ্য কমিটি তাকে পারমিশন দিতে হয় যে অমুক জায়গায় তুমি যাবে, তবে সে কাজ করতে পারে, পরিকাঠামো, না হলে সে অ্যাকাউন্টেবল হয়ে যাবে। তো সৃজন ভট্টাচার্য 21-এ দাঁড়ালেন সিঙ্গুরে, তারপরে 24-এ তাকে নিয়ে চলে আসলো আবার যাদবপুরে। আবার যাদবপুর থেকে এখন শুনছি নাকি যাদবপুরে সৃজনের পরিবর্তে সুজন চক্রবর্তী দাঁড় করানো, সৃজনকে নাকি অন্য কোথাও দেওয়া হবে। তাহলে এই যে বারবার চেঞ্জ করে দেওয়া, এবং যেখানে উনি হারলেন, যেখানে যোগাযোগ স্থাপন করলেন, সেখানে আর তাদেরকে যেতেই দেওয়া হলো না। প্রতিকূলের ক্ষেত্রেও একই জিনিস, দীপশিতার ক্ষেত্রেও একই জিনিস। এবং এইগুলোর ফলে কি হলো, যে মানুষের মধ্যে যার ইম্প্যাক্ট এই ইয়াং জেনারেশন তৈরি করছিল, তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। পরিবর্তে কি করা হলো, সেলিম বাবুর লবির যে সবচেয়ে মানে কি বলবো অন্যতম স্নেহভাজন মীনাক্ষী মুখোপাধ্যায়, মীনাক্ষীকে বারবার প্রমোট করা হলো। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, 21-এর বিধানসভায় নন্দীগ্রামে মীনাক্ষীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করে প্রথমে মীনাক্ষীকে পপুলার করা হলো। যদিও পপুলার করা হলো, ভোটের ফলাফলের দিন কিন্তু মীনাক্ষীর সেই পপুলারিটি মুখ থুবড়ে পড়লো, মাত্র 5,000 ভোট পেলেন তিনি। তারপরে লোকসভায় মীনাক্ষীকে এত প্রচার করা হলো, 21 থেকে 24, 3 বছর মীনাক্ষীর পিছনে, তার রাজনৈতিক প্রোফাইলিংয়ের পিছনে মোহাম্মদ সেলিম লবি এত পরিমাণে ইনভেস্ট করলো, তারপরে কিন্তু লোকসভায় মীনাক্ষীকে দাঁড় করানো হলো। লোকসভায় যদি মীনাক্ষীকে দাঁড় করানো হতো কোনো সিটে, তাহলে মীনাক্ষীর যে রাজনৈতিক ক্রেডিবিলিটি, সেটা সামনে চলে আসতো। এবং এই যে জোর করে মীনাক্ষী বা ধ্রুবজ্যোতি সাহা বা শতরূপ ঘোষদেরকে প্রমোট করা বারবার, এবং তার পরিবর্তে যারা এই মিডিয়াতে খুব বেশি থাকে না, কিন্তু যাদের সাংগঠনিক পাওয়ার খুব শক্তিশালী, যেমন প্রতিকুর রহমান। অ্যাকচুয়ালি প্রতিকুর রহমানের বাম রাজনীতিতে তো আত্মত্যাগে ভরা, মানে ভর্তি আর কি। মানে কলেজ জীবনে তৃণমূলের ভাড়া করা গুন্ডারা তাকে মেরে ফেলে দিয়েছিল প্রায় রেল লাইনের ধারে। কবর থেকে একবার উঠে এসেছেন তিনি জ্যান্ত, মানে ভাবা যে একটা ছেলেকে জ্যান্ত কবরস্থ করা হয়েছিল, সেই কবর থেকে উঠেছে, তারপরেও সে বাম রাজনীতি করছে। তাহলে আজকে যারা প্রতিকুর রহমানের বিরুদ্ধে এই বেইমান তৃণমূলে চলে যাবে ন্যারেটিভ নামাচ্ছেন বা সৃজনের বিরুদ্ধে নামাচ্ছেন, তাদের বোঝা উচিত যে ব্যাকগ্রাউন্ডগুলো অনেক পিছনে। এবার যেটা শুরু হলো 2026 বিধানসভা, তার আগে বামেরা করলো একটা বাংলা বাঁচাও যাত্রা। বাংলা বাঁচাও যাত্রা মোহাম্মদ সেলিমের সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিম একটি কনসালটেন্সিকে হায়ার করলেন, শুভম সিং, স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনী, পরবর্তীকালে জামিয়াতে পড়েছেন। তার কনসালটেন্সিকে হায়ার করে তাদের আইডিয়াতে বাংলা বাঁচাও যাত্রা হলো। এই শুভম সিংয়ের ব্যাকগ্রাউন্ড একটু সবার জানা উচিত, বিশেষ করে বাম কর্মী সমর্থকদের। সে একাধিক রাজ্যে কিন্তু বিজেপির কাজ করেছে, দিল্লি এমসিডি ইলেকশনেও তার বিজেপির কাজ করেছে, মহারাষ্ট্রেও সে করেছে। তাকে প্রথম কথা মোহাম্মদ সেলিম হায়ার করলেন অ্যাজ আ পলিটিক্যাল কনসালটেন্ট। তাহলে এই কথাগুলো কতটা বাম রাজনীতির সঙ্গে খাপ খায়, যে বিজেপির কাজ করা একটি কনসালটেন্সি তাদেরকে হায়ার করা হচ্ছে, এদিকে বামেদের যে নীতি আদর্শ, সেখানে বলা হয় যে এইভাবে কোনো কর্পোরেট সংস্থাকে তারা হায়ার করতে পারে না। মোহাম্মদ সেলিম ব্যক্তিগত প্রচেষ্টায় নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন বারবার রাজ্য কমিটির উপরে, এবং তিনি হায়ার করলেন। হায়ার করার পরে যেটা হলো, গোটা বাংলা বাঁচাও যাত্রাতে সৃজন ভট্টাচার্য কোথাও স্টেজই দেওয়া হলো না, তার নামই রাখা হলো না সৃজন ভট্টাচার্য। এবং আমি এটা যে পার্থক্য এখানে বুঝিয়ে দিই বাম কর্মী সমর্থকদের কাছে, দেখো মীনাক্ষী মুখার্জি অবশ্যই পপুলার, আমি বলবো না পপুলার নয়, কিন্তু কোন সেকশনের কাছে পপুলার? মীনাক্ষী মুখার্জি বামেদের সেলিম লবির একটি গোষ্ঠী যাদের সমর্থক, তাদের কাছে মীনাক্ষী মুখার্জি পপুলার। মীনাক্ষী মুখার্জি রাজনৈতিকভাবে, আমি কেন বলছি, অনেকে রাগ হতে পারে, উনি কখনোই বামেরা বা বাম কর্মী সমর্থকরা যে আশাটা ওনার কাছে করছেন, ওনার কাছে হবে না, সেটা সে আশা পূরণ হবে না। তার রিজন হলো মীনাক্ষী মুখার্জির কাছে ফ্লোটিং ভোটার নেই। দেখো বামেদের তো বর্তমানে ভোট শতাংশ 5.5-6%। সেখান থেকে যদি একটা সিটও জিততে হয়, তাহলে কোনো একটা সিটে যে ফ্লোটিং ভোটার, সেই ফ্লোটিং ভোটটা সিপিএমের প্রার্থীর দিকে আসতে হবে। অর্থাৎ
মানে কি বলবো 2016-তে যে প্রায় 22% বা 23% এবং এদিকে 6% প্রায় 29% ভোট বামেদের কাছে ছিল, তার একটা বড় অংশ বিজেপিতে কনভার্ট হয়ে যায় পরবর্তীকালে। সেই ফ্লোটিং ভোট থেকে একটা অংশ বামেদের কাছে আসতে হবে। এই ফ্লোটিং ভোটটা কিন্তু 2019-এর পরে 19-21 এবং তারপরে পঞ্চায়েত, দুটো ইলেকশনের পরে পঞ্চায়েতে প্রথম দেখলাম আমরা কি ওই ফ্লোটিং ভোটারটা বামের দিকে আবার আসতে লাগলো। তার উদাহরণ হলো শ্রীরামপুর লোকসভাতে, উত্তরপাড়া এবং শ্রীরামপুর বিধানসভাতে আমরা দেখলাম কি এই ফ্লোটিং ভোটার দীপশিয়া ধরের দিকে এলো। সেখানে বাঙাল ভোটার ছিল, সেখানে ঘটি ভোটার ছিল, একটা অংশের মুসলিম ভোটার কামব্যাক করছিল। মীনাক্ষী মুখার্জির ক্ষেত্রে সমস্যা হলো যে এই ফ্লোটিং ভোটারের সাপোর্টটা মীনাক্ষী মুখার্জির হাতে নেই। আর সৃজন প্রতিকূলরা এখানেই বাকি থেকে আলাদা, এদের কাছে ফ্লোটিং ভোটার আছে। ফ্লোটিং ভোটারটা কি, ধরো সৃজন ভট্টাচার্য এসএফআই এর বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্বে আছেন, একটা সময় রাজ্য নেতৃত্বে ছিলেন, রাজ্য সম্পাদক ছিলেন। বাম সমর্থক বাদ দিয়েও যারা ফ্লোটিং, অর্থাৎ হয়তো তারা নিজেরা বলবে আমরা কোনো রাজনৈতিক সঙ্গে জড়িত, অরাজনৈতিক লোক বা অন্য কোনো পার্টির লোক, অন্য কোনো দল লোক, তাদেরকেও গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো কলকাতা এবং তার আশেপাশে মূলত যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি বা হাওড়া, যে সৃজনকে কেমন লাগে, তারা বলবে সৃজনকে ভালো লাগে। অর্থাৎ নিজের পার্টির যুবক বাদ দিয়েও অন্যান্য পার্টির যুবকদের কাছে তাদের ইমেজটা ভালো, অর্থাৎ ফ্লোটিং ভোটারে তাদের একটা ইম্প্যাক্ট আছে, এবং এই ইম্প্যাক্টটাকে যদি ভোটে কনভার্ট করা যায়, তা যারা বাম কর্মী সমর্থকের বাইরে বলছে সৃজনকে ভালো লাগে, তারা কিন্তু বামেদের ভোটে ফিরে আসবে। এখানে সৃজন ভট্টাচার্য জ্বলাতে। একইভাবে প্রতিকুর রহমানকে মিডিয়াতে খুব বেশি চোখে না দেখা গেলেও যারা সংগঠক, যারা বাম দলে সবচেয়ে বলা হয় সবচেয়ে পাওয়ারফুল, যারা সংগঠক, একটা সময় বিমান বসু, যিনি 77-এ যখন রাজ্যে পালা বদল হলো, কংগ্রেস থেকে যখন বামেরা এলো, তখন যাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দেওয়া হয় সেই এসএফআই শুরু করা বিমান বসু, এসএফআইয়ের প্রথম সম্পাদক, তার যে সাংগঠনিক শক্তি ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ক্যাডার থাকা, একটা মাস মোবিলাইজেশন থাকা, প্রতিকূলের ক্ষেত্রে একই জিনিস, একাধারে প্রচণ্ড ভালো সংগঠক। দ্বিতীয়ত হলো ওই যে বললাম ফ্লোটিং ভোট, অর্থাৎ প্রতিকুর রহমানকে ধরা হচ্ছিল যে বামেদের একটা মুসলিম ইয়াং মুখ। তুমি লক্ষ্য করো যে বাম যে কর্মী সমর্থক, মুসলিম কর্মী সমর্থক, তার বাইরেও যারা তৃণমূলের কর্মী সমর্থক, যদি আমি শুধু মুসলিমেই আসি, তাদের মধ্যে কিন্তু প্রতিকুরকে নিয়ে ইমেজ সবসময় ভালো। প্রথম কথা সাহসী, রিস্ক নিয়েছেন অভিষেকের বিরুদ্ধে লড়ার। দ্বিতীয় কথা, ডায়মন্ড হারবার বিধানসভায় যখন 2021-এ লড়লেন, যত বাম ক্যান্ডিডেট গোটা বিধানসভায় লড়েছিল 21-এ, তার মধ্যে 19-এর লোকসভা থেকে সবচেয়ে বেশি ভোট বাড়িয়েছিলেন, প্রায় দ্বিগুণ, প্রতিকুর রহমান 2021-এর ডায়মন্ড হারবার বিধানসভায়। তাহলে যে ছেলেটা সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে বেশি ভোট বাড়ালো, দমকলে বামেরা সবচেয়ে বেশি ভোট পেয়েছিল মোস্তাফিজুর রহমান রানা, এবং সবচেয়ে বেশি ভোট বাড়িয়েছিল লোকসভা থেকে বিধানসভায় প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে, তাকে এইভাবে চেপে দেওয়া হলো কেন? যেভাবে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, শতরূপ ঘোষ, ময়ূক বিশ্বাসকে প্রমোট করা হলো, সেভাবে প্রতিকুর রহমানকে প্রমোট করা হলো না, প্রতিকুর রহমানকে সামনে আনা হলো না কেন? খুব একটা মানে সেন্সিবল উদাহরণ আমি দিই। বাংলা বাঁচাও যাত্রার সময় যখন সৃজনের কথাটা বললাম যে সৃজনকে কোথাও রাখা হলো না, দেখো বাংলা বাঁচাও যাত্রার আগে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইস্যু ছিল এসআইআর। এই এসআইআর নিয়ে বামেদের মধ্যে সবচেয়ে ভালো যে ছেলেটা স্ট্যান্ড নিয়েছিলেন এবং এসআইআর নিয়ে মানুষকে সবচেয়ে ভালো যে থ্রোয়িংটা রেখেছে, তার নাম সৃজন ভট্টাচার্য। তাহলে এসআইআর যখন বাংলা বাঁচাও যাত্রার একটা মূল দাবি ছিল, তাহলে সৃজনকে বিভিন্ন জায়গায় পাঠানো উচিত ছিল। বিশেষ করে সৃজন ভট্টাচার্যের ব্যাকগ্রাউন্ড কি, সে বাংলাদেশের রিফিউজি, যাদবপুরে সে থাকে, তাহলে রিফিউজি বেল্ট, মতুয়া বেল্ট, বা তোমার আমাদের উত্তরবঙ্গে যে রাজবংশী বেল্ট, বা মালদা নদিয়ায় যে বাঙাল বেল্ট, সেই বেল্টগুলোতে সৃজন ভট্টাচার্যকে পাঠানো হলো না কেন? সেখানে ইম্প্যাক্ট তৈরি হতো, কিন্তু সৃজন ভট্টাচার্যকে স্টেজে দেওয়া হলো না। এগুলো নজরে রাখতে হবে। সৃজন ভট্টাচার্যের ফেসবুক প্রোফাইলে গেলে লাস্ট প্রোফাইল বা পেজে লাস্ট বামেদের নিয়ে কোনো রাজনৈতিক পোস্ট প্রায় 6-7 মাস আগে। একটা ছেলে যে নিয়মিত বাম রাজনীতিতে অ্যাক্টিভ ছিল, যার প্রোফাইলে প্রায় প্রতিদিনই বামেদের নিয়ে কোনো রাজনৈতিক কন্টেন্ট আসতো, সে এবং কয়েকজন বলে একটি গানের ব্যান্ড ছাড়া তার প্রোফাইলে কোনো পোস্ট নেই। কেন নেই? সে কেন সাইলেন্ট? এত কিছু ঘটে গেল, এত ইস্যু ঘটে গেল রাজ্যে। এই যে মুস্তারি বানুর ইস্যু নিয়েও কোনো পোস্ট সেন ভট্টাচার্যের প্রোফাইলে নেই। প্রতিকুরের ক্ষেত্রে যাও, লাস্ট 3 মাসে কোনো পোস্ট নেই। প্রতিকুর রহমানকেও সবার যেটা জানা উচিত, বাংলা বাঁচাও যাত্রায় প্রথমে তালিকায় রাখা হয়নি। পরে তড়িঘড়ি করে ওবিসি এবং ওয়াকাফ ইস্যু নিয়ে যখন মুর্শিদাবাদে একটা ক্ষোভ তৈরি হলো, মুর্শিদাবাদে তড়িঘড়ি করে প্রতিকুর রহমানকে পাঠানো হয়, যে প্রতিকুর রহমানকে স্টেজ দেওয়া হয়। বাংলা বাঁচাও যাত্রায় প্রতিকুর রহমান মুর্শিদাবাদে বলে, লালগোলা, ভগবানগোলা, দমকল, জলঙ্গিতে যখন মীনাক্ষী বা ধ্রুবজ্যোতি সাহাদের থেকেও প্রতিকুর রহমানের ক্রেডিবিলিটি জনগণের কাছে বাড়ছিল, প্রতিকুর রহমান বক্তব্য রাখার পরে মানুষ তাকে বেশি কানেক্ট করছিল, হুট করে নদিয়ায় গিয়ে প্রতিকুর রহমানকে অফ করে দেওয়া হলো। আমি জেনে বলছি কথাটা, করিমপুরে প্রতিকুর রহমানকে স্টেজে বক্তব্য দিতে দেওয়া হয়নি, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। একাধিক জায়গায় বক্তব্য দেওয়ার সময় তার হাত ধরে টানা হয় যেন সে বক্তব্য নিতে পারে। এই কথাগুলোতে ইম্প্যাক্ট পড়ে। একটা ছেলে 21 থেকে ডায়মন্ড হারবারের মতো বিধানসভা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে সে নিজের জানের বাজি লেখে লড়ছে, তার পরিবারের উপর একাধিক আক্রমণ হয়েছে, তার বাবা একটা ছোটো ব্যবসায়ী, সেই ব্যবসার বিভিন্ন টাকা পয়সা পেতে অসুবিধা হচ্ছে, সে পরিবারকে আত্মত্যাগ করলো, সে নিজের জীবনের আত্মত্যাগ করলো, তারপরে সেটা বাম পার্টি এতদিন ধরে করছে। প্রায় মিতপ্রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেওয়ার পর থেকে এসএফআই তো প্রায় মিতপ্রায় হয়ে গেছিলো, সেটাকে নিজের বুকে রক্ত দিয়ে বলা হয় সে
সেচ করেছে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য। একদিকে সৃজন ভট্টাচার্য সামলেছেন বাইরেরটা, প্রতিকুর রহমান সাংগঠনিক দিক থেকে সামলেছে। এবং আমরা যদি লক্ষ্য করি আফটার 2021 পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোট, এই দুটো ভোট কিন্তু বামেদের যে মাদার পার্টি সিপিএম, তার পরিবর্তে বামেদের যে ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওএফআই, এরা কিন্তু বেশি ভোট করিয়েছে, এরা অনেক বেশি গ্রাউন্ডে অ্যাক্টিভ ছিল। তাহলে এই যে মানে বয়স্ক নেতারা যারা রাজ্য কমিটিতে বসে এই লবি লবি খেলছেন, এবং লবি লবি খেলতে গিয়ে বামেদের এত বড় মানে সম্ভাবনাময় মুখ। আচ্ছা, খুব সিম্পল কোশ্চেন, ওয়াকআপ ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকফুটে ছিলেন, নওশাদ সিদ্দিকী যেটা কাজে লাগালেন। আমার কথা হলো ওয়াকআপ ইস্যুতে প্রতিকুর রহমানকে সামনে আনা হলো কেন? আমার কথা হলো ওয়াকআপ ইস্যুতে প্রতিকুর রহমান সামনে এলো না কেন? এসআইআর ইস্যুতে সৃজন ভট্টাচার্যকে সামনে আনা হলো না কেন? যেভাবে মীনাক্ষীকে প্রতিদিন প্রমোট করা হয়, সিপিএম ওয়েস্ট বেঙ্গলের প্রেস থেকে মীনাক্ষী নিয়েই 5টা করে পোস্ট থাকে, যদি 10টা পোস্ট হয় তার মধ্যে 8টা পোস্ট মীনাক্ষীকে নিয়ে থাকে। সৃজন প্রতিকুরকে প্রথমত কাজ করতে তো দেওয়া হলোই না। সেখানকার সৃজন প্রতিকুর রহমান যে জেলা থেকে উঠে আসে, সেই জেলার যে সম্পাদক, তিনি বারবার প্রতিকুরকে বাধা সৃষ্টি করেছেন। আপনার বাংলা বাঁচাও যাত্রা, প্রতিকুরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, প্রতিকুর পুরোপুরি রূপে সেখানে অফ করে দেওয়া হয় প্রতিকুরকে। তাহলে একটা ছেলে যে এত আত্মত্যাগ করলো, সে জীবন দিয়ে যে পার্টিটা করতে চেয়েছিল, সেই পার্টিটাকে যদি লবিবাজি করে শেষ করে দেওয়া হয়, তাকে যদি সেই কাজটাই না করতে দেওয়া হয়, এবং কাজ করতে দেওয়া হলো না, ইলেকশনের ঠিক আগে তাকে এমন একটি সিট দিয়ে দেওয়া হবে যে সিটে সবাই জানে হার নিশ্চিত। ঠিক 15 দিন আগে আমি যে উদাহরণটা দিলাম, যে সৃজন বিধানসভায় দাঁড়ালো সিঙ্গুরে, তারপর লোকসভায় তাকে আবার সিঙ্গুর থেকে তুলে নেওয়া হলো যাদবপুরে ঠিক 15 দিন আগে তাকে বলা হলো তোমাকে যাদবপুর লোকসভা লড়তে হবে। এর ফলাফল কী হলো? বালিগঞ্জ এবং যাদবপুরের মতো সিটেও সেখানে সৃজন থার্ড হয়ে গেল, সিপিএম থার্ড হয়ে গেল। ভাঙড়ের মতো সিটে সেখানে সৃজন ফোর্থ হয়ে গেল, বিধানসভা, যদি লোকসভাটাকে আমি বিধানসভায় কনভার্ট করি, এবং যাদবপুর লোকসভায় সে থার্ড হয়ে গেল, সেকেন্ড হতে পারলো না। তাহলে একটা ছেলে যখন অলরেডি বামেদের ভোট শতাংশ 5.5% নেমে এসছে, সেখানে যখন একটা জায়গাতে অ্যাটলিস্ট জেতার জন্য ঝাঁপাতে হবে, তাকে তো মিনিমাম একটা সময় দিতে হবে, 3 মাস বা 4 মাস বা 5 মাস বা 6 মাস। এই সময়টা কিন্তু দেওয়া হয়েছে। ধ্রুবজ্যোতি সাহাকে 3 মাস আগে থেকে মুর্শিদাবাদের খড়গ্রামে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। খড়গ্রামে সেখানে সে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে, খড়গ্রামে গিয়ে সে বিভিন্ন সম্মেলন আয়োজন করছে, তাকে বলেই দেওয়া হয়েছে তোমাকে খড়গ্রাম সিট দেওয়া হবে, তুমি সেখানে কাজ করো। মীনাক্ষীকে আমরা কি দেখছি? উত্তরপাড়াতে কাজ করতে দেওয়া হচ্ছে, নিয়মিত সে উত্তরপাড়ায় পড়ে আছে। আচ্ছা, কৌস্তব চ্যাটার্জির মতো লোককে বেহালা পশ্চিমে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে, সেখানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে। তাহলে সৃজন এবং প্রতিকুরকে যে সিটে লড়ানো হবে, তাদেরকে 4 মাস আগে থেকে সময় দেওয়া হচ্ছে না কেন? তাদেরকেও সেখানে পাঠানো হতো, তাদেরকেও সেখানে দায়িত্ব ছিল পাঠানোর। তাদেরকে যেটা করা হচ্ছে, তাদের রাজনৈতিক প্রোফাইলটাকে নষ্ট করে দেওয়ার জন্য হুট করে ভোটের আগে 15 দিন আগে তাদেরকে একটা কঠিন সিট দেওয়া হয়, বলা হয় যে ওখানে দাঁড়িয়ে যাও। আচ্ছা, যখন নওশাদ সিদ্দিকী লোকসভায় ডায়মন্ড হারবার লোকসভায় লড়তে রাজি হলেন না, তো বামের তো এত সিনিয়র লিডার আছে, এত পাওয়ারফুল তারা সংগঠনের ভিতরে, তারা গিয়ে কেউ ডায়মন্ড হারবার লড়লেন না কেন? তারাই সাহসটা দেখাতে পারতেন, অভিষেকের বিরুদ্ধে লড়বেন। আমি এখনও বলছি, মীনাক্ষী অনেক বড় নেত্রী, মোহাম্মদ সেলিম অনেক বড় নেতা, তো ভবানীপুর লড়ুক না মীনাক্ষী মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গিয়ে নন্দীগ্রামে মোহাম্মদ সেলিম লড়ুক না। কেন তাকে সারা জীবন উত্তর কলকাতার রাজনীতি করে এখান থেকে মন্ত্রী হয়ে তারপরে একটা রায়গঞ্জের মতো মুসলিম প্রধান সিটে সেফ সিটে ছুটে যেতে হয়, তারপরে কেন তাকে মুর্শিদাবাদের মতো সেফ সিটে ছুটে যেতে হয়? তাহলে যারা মানে গ্রাউন্ডে মানুষের সঙ্গে যে নেতাগুলো কানেক্টেড নয়, তারা আলিমুদ্দিনে বসে এই লবিবাজি এবং মিডিয়াকে কানেক্ট করে নিজেদের ভিতরের বিভিন্ন ইনফরমেশন ফাঁস করে তারা এই লবিবাজিটা নিজেদের করছেন। এর ফলে তাদেরকে বারবার সেফ সিট খুঁজতে হয়। আমি তো বললাম, যারা এত বড় নেতা নেত্রী, যাদেরকে প্রমোট করা হচ্ছে সিপিএমের একটা সেলিম লবির পক্ষ থেকে, তাদেরকে কঠিন সিটগুলো দেওয়া হোক। কঠিন সিটে বারবার কেন প্রতিকুর রহমানকে ফেলা হয়? প্রতিকুর রহমান তো সেই রিস্কটা নেন। তাহলে যদি সামনে থেকে লড়াইয়ের কথা বলা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মীনাক্ষীকে লড়িয়ে দেওয়া হোক ভবানীপুর। তাকে উত্তরপাড়া কেন পাঠানো হচ্ছে? কারণ উত্তরপাড়া এই জন্য পাঠানো হচ্ছে কারণ দীপশিতা ধর মেহনত করে 2024 সেখানে ভোট শতাংশ বাড়িয়েছিল, এবং যথেষ্ট পরিমাণে ভোট, প্রায় 11 থেকে 13% ভোট বেড়েছিল উত্তরপাড়া এবং শ্রীরামপুরে। সেই সেফ সিটটাকে মীনাক্ষীকে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদে সেলিম যেখানে ভোট বাড়ালেন, সেই সেফ সিটে সেলিম লবির ধ্রুবজ্যোতি সাহাকে দেওয়া হচ্ছে। বেহালা পশ্চিম, যেখানে পার্থর জন্য যে সিটটা ফ্লোটিং হয়ে আছে, তৃণমূল যেখানে ব্যাকফুটে, সেই সিটটা সেলিম লবির কৌস্তব চ্যাটার্জিকে দেওয়া হচ্ছে। কেন? কলতান দাশগুপ্ত কী দোষ করেছে? কলতান দাশগুপ্ত যখন আরজিকর কেস নিয়ে যখন সামনে চলে এলো, প্রচারের সামনে চলে এলো, মীনাক্ষীর থেকে বেশি প্রসার পেতে লাগলো, তখন কলতান দাশগুপ্তকে সাইডলাইন করে দেওয়া হলো। কলতান দাশগুপ্তকে দেখাই যাচ্ছে না মার্কেটে। এবং এই যে জোর করে ভিতরে লবিবাজি করে বারবার এই ছেলেগুলোকে সাইডলাইন করে দেওয়া। আচ্ছা, প্রণয় কাজী কি বাংলা বাঁচাও যাত্রার আগে প্রণয় কাজী ছিল না? কোচবিহারে, আমি পঞ্চায়েত ভোটের হিসাব বলছি, কোচবিহারে জেলা পরিষদে, কোচবিহারে সিপিএমের তাবড় সিনিয়র লিডারের চেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল প্রণয় কাজী পঞ্চায়েত ভোটে। এবং মরিচবাড়ির মতো জায়গায়, যে জায়গাটা প্রচণ্ড ভায়োলেন্ট, সেখানে সিপিএমের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল। পঞ্চায়েত ইলেকশন হয়েছে আমার 2023-এ। 1 বছর ধরে কেউ তাকে পিকি করেনি যে কোথায় প্রণয় কাজী? এত ভালো একটা ছেলে, উত্তরবঙ্গের সে মাস লিডার হতে পারে, তার পরিবর্তে উত্তরবঙ্গে জোর করে ময়ূক বিশ্বাসকে ঢোকানো হয়েছে, তুমি গিয়ে কাজ করছো। সারা জীবন কলকাতা এবং দিল্লির পলিটিক্স করলো, তাকে হঠাৎ করে বিধানসভার আগে পাঠিয়ে দেওয়া হলো পুরো স্বাধীনতা দিয়ে যে তুমি উত্তরবঙ্গে কাজ করো। আমার সমস্যা নেই ময়ূক বিশ্বাসের কাজ করা নেই উত্তরবঙ্গে, কিন্তু প্রণয় কাজীকে এতদিন ধরে নোটিশ করা হয়নি কেন? আচ্ছা, দেবাঞ্জন যদি আমি দেবাঞ্জনদের কথা আসি, দেবাঞ্জনদের মতো ছেলে যারা এত পোটেনশিয়াল, এত ভালো একজন সংগঠক কলকাতার বুকে, তাই কেন কাজ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায়? এই যে ইস্যুগুলো, এই কথাগুলো তো উঠবে বারবার। মানে এই যে একটা প্রভাব খাটানো,
আজকে লবির কথাগুলো বাইরে আসছে কেন? কারণ দেখো, মোহাম্মদ সেলিম যখন আইএসএফের সঙ্গে জোট করেছিলেন, তার তো আমি তোমাকে বললাম যে কী রিপারকেশন ছিল বা আউটব্রাশ ছিল। পরবর্তীকালে যে হুমায়ুন কবিরের সঙ্গে বসে যাওয়া, হুমায়ুন কবিরের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, হুমায়ুন কবির কী কী করেছে সেটা দর্শকরা সবাই জানে। এই যে হুমায়ুন কবিরের সঙ্গে বসে যাওয়া, এতে যেটা হলো যে হিন্দু ভোটটা বামের দিকে ফিরছিল বিজেপি থেকে, তারা তো এটা বলতে লাগলো যে মোহাম্মদ সেলিম মৌলবাদীদের সংগঠন চালাচ্ছেন। সিপিআইএমকে তারা মুসলিম লীগের সঙ্গে তুলনা করতে লাগলো। এর ফলে শ্রীরামপুর, উত্তরপাড়া, যাদবপুর বা টালিগঞ্জ বা বিভিন্ন দক্ষিণবঙ্গের সিটগুলোতে যেগুলো হিন্দু মেজরিটি সিট, সেখানে যে হিন্দু ভোটটা বামে ব্যাক আসছিল, সেখানে যারা ক্যান্ডিডেট হবেন তারা তো ব্যাক করে চলে গেলেন। মোহাম্মদ সেলিম তো নিজের জন্য একটা সেফ সিট বেছে নেন, সবসময় একটা মুসলিম সিট বেছে নেন। মীনাক্ষীর জন্য একটা সেফ সিট বেছে নিয়েছেন, ধ্রুবজ্যোতির জন্য একটা সেফ সিট বেছে নিয়েছেন। কিন্তু যেখানে মুসলিম ভোট নেই, যে সিটগুলো যারা লড়বে, যেগুলো সেলিম তার স্নেহভাজন বাদ দিয়ে বাকি যাদের তারা লবির বিরোধী, তাদেরকে টিকিট দেন, সেই সিটগুলোতে হিন্দু ভোটের কী হবে? এইগুলো তো কথাগুলো তো বারবার বলা হয়েছে, প্রতিকুর রহমান বারবার বলেছে। আচ্ছা, আমি হুমায়ুন কবির কথা বাদ দিলাম, এই যে জামাত নিয়ে এত বিরোধিতা এখানকার বামপন্থী সমর্থকদের, বাংলাদেশের জামাত নিয়ে, জামাত এবং আরএসএস একই, আমরা দেখেছি দীপশিয়া ধর একাধিক পোস্ট করেছেন জামাত বিরোধী। মোহাম্মদ সেলিম যখন জামাতের নেতাদেরকে, প্রাক্তন জামাতের নেতা যারা ওয়েলফেয়ার পার্টি, জামাতের যে রাজনৈতিক শাখা, সেই ওয়েলফেয়ার পার্টির সঙ্গে যখন আলিমুদ্দিনের ডেকে বৈঠক করলেন, তখন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এইটা যদি প্রতিকুর রহমান করতে আসতে এক্সপেল হয়েছে, এটা যদি সৃজন ভট্টাচার্য করতে আসতে এক্সপেল হয়ে যেত। মানে আমার একাধিক উদাহরণ আছে, আমি বলতে পারি, যে যাদেরকে শোকজ করা হয়েছে, অকারণ শোকজ করা হয়েছে। কথাগুলো আমি এখানে বলছি না। তো হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করার জন্য মোহাম্মদ সেলিম কেন শোকজ হলেন না? রাজ্য কমিটির মধ্যে যখন হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করা নিয়ে আরও একাধিক নেতা তারা প্রশ্ন তুললেন, সেখানে মোহাম্মদ সেলিম জোর করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে জিনিসটা কী করে ম্যানেজ করতে পারলেন? যখন জামাতের সঙ্গে বৈঠক করা নিয়ে অনেকে প্রশ্ন তুললেন, তখন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হলো না? একদিকে তোমরা ন্যারেটিভ দিচ্ছ জামাত এবং আরএসএস একই, একদিকে তুমি জামাতের নেতাদেরকে ডাকছো। জামাতের কি ব্যাকগ্রাউন্ড, যখন 2011 সালে ওয়েলফেয়ার পার্টি ফর্ম হয়, জামাতের যিনি তার আগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি ওয়েলফেয়ার পার্টির প্রথম প্রেসিডেন্ট হন। এই ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজে বার করলে ইন্টারনেট অ্যাভেলেবেল। তাহলে একদিকে জামাতের বিরোধিতা, উল্টো দিকে এখানে জামাতের লোককে ডাকা হচ্ছে। কেন ডাকা হচ্ছে? কারণ উনি নিজে একটা সেফ সিট চুজ করতে চান মুর্শিদাবাদে, যেখানে ওনার ধারণা যে এই সংগঠনগুলো ওনাকে হেল্প করবে। আদতে হেল্প কিছু করবে না। এতে যেটা হচ্ছে, ন্যারেটিভগুলো পরিবর্তন হচ্ছে। মানে সংখ্যাগুরু হিন্দু ভোটারদের মধ্যে একটা বার্তা যাচ্ছে যে সিপিআইএম মুসলিম লীগ হয়ে গেছে, এবং এই বার্তাগুলোর ইম্প্যাক্ট মোহাম্মদ সেলিম নিজে একটা সেফ সিট বেছে নেবেন, মুসলিম সিট, তারাও তো না পড়লেও যাদেরকে এই যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা পূর্ব, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ বা ডায়মন্ড হারবার বা অন্য কোনো সিটে লড়তে হবে দক্ষিণবঙ্গে, যেখানে হয়তো মুসলিম ভোট অতটা নেই, তাদেরকে তো সেই ইম্প্যাক্টটা পড়ে, এবং তাদেরকে বেশি বেশি কঠিন সিট দেওয়া, যাতে তাদের পলিটিক্যাল ক্যারিয়ারটা নষ্ট করে দেওয়া হয়। আমি আবার স্পেসিফিকলি বলছি, ডটটা কানেক্ট করে নেবেন। খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহাকে আজ থেকে 3 মাস আগে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে। প্রতিকুর রহমান পার্টিতে থাকতো যদি, এখন যদিও নেই সে, তাকে ঠিক 15 দিন আগে একটা কঠিন সিট বলা হতো দক্ষিণবঙ্গে, যেখানে গিয়ে তুমি লড়। এবং এতে যেটা হতো, প্রতিকুর রহমান সেখানে ভালো ফল করতে পারতো না, এবং তার রাজনৈতিক প্রোফাইলটা নষ্ট করা হতো। সাধারণ কর্মী সমর্থকদের কাছে তার রাজনৈতিক যে ক্রেডিবিলিটি, সেটাকে নষ্ট করা হতো। সৃজনের ক্ষেত্রেও একই জিনিস। এখনও কেউ জানে না সৃজন কোথায় লড়বে। এদিকে মিডিয়া জানে মীনাক্ষী লড়বে উত্তরপাড়া, মিডিয়া জানে ধ্রুবজ্যোতি লড়বে খড়গ্রাম, মিডিয়া জানে কৌস্তব লড়বে বেহালা পশ্চিম, কৌস্তব চ্যাটার্জি, কিন্তু সৃজন প্রতিকূর কোথায় লড়বে এখনও বামেদের কর্মী সমর্থকরা জানে। তার মাত্র 10 দিন আগে তাদেরকে হুট করে একটা সিট দিয়ে দেবো, তারপরে তারা যখন খারাপ ফল করবে, তাদের রাজনৈতিক ক্রেডিবিলিটি নষ্ট করে দেবো। এই যে পিছন থেকে রাজনৈতিক ক্রিয়াগুলোকে নষ্ট করে দেয় শুধুমাত্র নিজের লবির নেতাদেরকে প্রমোট করবেন বলে মোহাম্মদ সেলিম, এইগুলো নিয়ে তো ভাবা উচিত সবার। এগুলো মানে শুধু ভাবা উচিত না, আমি আজকে বলবো, প্রতিকুর রহমান যখন ছাড়লো, এই যে চিঠিটা দিল, প্রতিকুর রহমান দিয়েছিল রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে, তার মাত্র 10 মিনিটের মধ্যে, প্রতিকুর রহমানের নিজের কথা, 10 মিনিটের মধ্যে সেই চিঠি বাইরে কী করে গেল? খুব স্পেসিফিকলি যারা এই খবরগুলো করছে বিভিন্ন মিডিয়াতে, তারা মূলত সিপিআইএমের যে বিট সাংবাদিকরা, তারা সেগুলো কভার করে। সেই সাংবাদিক সঙ্গে সিপিএমের কোন কোন নেতার দহরম মহরম, তারা নিয়মিত কাদের কথা লেখে, সেই নেতারাই নিশ্চয়ই তাদেরকে নিউজগুলো করতে বলেছে। তার জন্য আজকে এগুলো নিউজগুলো বেরিয়ে আসছে যে প্রতিকুর মগরাহাটে তৃণমূল হয়ে লড়ছে বা সৃজন যাদবপুরে লড়ছে। এই নিউজগুলো যারা করছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করো না সেই সাংবাদিকদের। সেই সাংবাদিকদের সঙ্গে কাদেরকে বিভিন্ন চায়ে আড্ডায় দেখা যায় বামেদের নেতাদেরকে, তাহলে সেই সাংবাদিকদেরকে এই নেতারাই দিয়েছে। তাদের বিরুদ্ধে এখন অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? মোহাম্মদ সেলিম এখন অবধি ঘোষণা করেছেন যারা দলের ইনফরমেশন বাইরে পাঠিয়েছে, যারা প্রতিকুর রহমানের চিঠি বাইরে পাঠিয়েছে, বা যে ইন্ডিয়ান এক্সপ্রেসের অরিত্রী মিত্রকে যে যুবনেতা প্রতিকুর রহমান সম্পর্কে মিথ্যা কথাটি বললেন হুট করে, এখনও তিনি নিজে কিছু বলেননি যে প্রতিকুর রহমান তৃণমূলে চলে যাবে, তাদেরকে আইডেন্টিফাই কি করা হয়েছে? করা হয়নি, এবং আইডেন্টিফাই করা হবেও না। এটা প্রতিকুর রহমান জানেন বলেই যখন বিমান বসু প্রতিকুর রহমানকে ফোন করে দেখা করতে বললেন, তখন প্রতিকুর রহমানের বক্তব্য ছিল এটাই, যে আজ আমি চলে যাব, আজ আমি সিপিএমে থেকে গেলাম, সিপিএমের জন্য কাজ করলাম, যেটা আমি সারা জীবন করেছি, আজকে কাজ করে যে জায়গাগুলো দুর্বল, সেই জায়গাগুলো আমি ম্যানেজ করে দেবো, কাল তো আমাকে আবার ব্যাকস্ট্যাপ করা হবে। যারা এই দোষী, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাদেরকে যদি পার্টি থেকে এক্সপেল না করা হয়, অন্ততপক্ষে একটা শোকজও না করা হয়, তাহলে আজকে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্যরা ভোটের আগে খেটে দেবে। তাদেরকে দেখে এসএফআই, ডিওএফআই এর যারা
তাদের সমর্থক, কর্মী সমর্থক, ক্যাডার তারা প্রচণ্ড পরিশ্রম করবে এবং হয়তো একটা ভালো জায়গা নিয়ে আসবে। কাল যখন সেই ভালো জায়গাটা চলে আসবে, যেমন উত্তরপাড়াতে দীপশিতা খেটে নিয়ে এলেন, তখন তো সেলিম লবি কী করবে, নিজেদের নেতাকে সেখানে পুট করে দেবে, যেভাবে মীনাক্ষীকে উত্তরপাড়া পুট করে দেওয়া হলো। আমার কথা হলো যে দীপশিতা তো শ্রীরামপুর লোকসভা লড়েছিল, উত্তরপাড়া এবং শ্রীরামপুর বিধানসভায় ভালো ফল দিয়েছিল। দীপশিতাকে আবার উত্তরপাড়া দিতে কী সমস্যা ছিল? দীপশিতাকে যখন উত্তরপাড়ার মানুষ গ্রহণ করছিলেন, তো দীপশিতাকে আবার উত্তরপাড়ার টিকিট দেওয়া হতো। মীনাক্ষী যখন এত বড় নেত্রী, ক্যাপ্টেন হিসাবে তাকে প্রমোট করা হলো, মানে কী বলবো, মানে কৃত্রিমভাবে তাকে একটা বার্তা দেওয়া হলো যে মীনাক্ষী আমাদের নেত্রী, তো মীনাক্ষীকে অন্য সিট দেওয়া হোক না, কঠিন সিটে লড়ানো হোক, ভবানীপুর লড়ানো হোক, নন্দীগ্রাম লড়ানো হোক, আরও যে কোনো কঠিন সিটে লড়ানো হোক, ডায়মন্ড হারবার লড়ানো হোক না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো জায়গা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো মোহাম্মদ সেলিমের প্রচণ্ড ক্ষোভ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেকেন্ড ইন কমান্ড, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ডায়মন্ড হারবারে মীনাক্ষীকে লড়ানো হোক, যেখানে প্রতিকূলকে বারবার দেওয়া হচ্ছে, সেগুলো করা হলো না। এই ব্যাপারগুলো বুঝতে হবে মানুষকে, বিশেষ করে বাম কর্মী সমর্থকদের বুঝতে হবে যে প্রতিকূলের যে ক্ষোভটা, এবং সেই ক্ষোভটা দেখো এমনটা নয় যে বামেদের যারা ক্যাডার বা যারা পার্টি কর্মী বা যারা পার্টি মেম্বার তারা এগুলো জানে না, তারা দীর্ঘদিন ধরেই জানে কী চলছে পার্টির ভিতরে। তাদের কাছে বলার মতো কোনো জায়গা নেই, কারণ তারা ফেসবুকে হয়তো ক্ষোভ উগড়ে দেবেন, কিন্তু যে রাজ্য কমিটিতে সিদ্ধান্ত হবে সেখানে যদি এই বিষয়গুলো উত্থাপন না করা হয়, তাহলে এইভাবেই মার খাবে। এবং ঠিক ইলেকশনের আগে এই যে একটা প্রচণ্ড একটা হ্যাপাজাত পরিস্থিতি তৈরি হলো, এইগুলো ওই যে বললাম যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গ বা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় যে বাম কর্মী সমর্থকরা নিজেদের জীবনের রিস্ক নিয়ে বুথগুলো আগলান, বুথ রিগিং আটকান, পেটো খেয়ে যারা ভোট করেন, তাদের এগুলো জানা উচিত যে তাদের বর্তমান রাজ্য সম্পাদক আলিমুদ্দিনের ভিতরে কী ধরনের লবিবাজি শুরু করেছেন, কী ধরনের সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছেন। এই যে প্রতিকূলের লাস্ট পোস্ট, যে নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট পার্টি হয় না, আর যাই হোক, এই পোস্টটা কোন দিকে নির্দেশ করে এটা তোমরাও বোঝো, আমরাও বুঝি, বাচ্চা ছেলেরাও বোঝে। এই 17 বছরের মতো নেতাকে কন্টিনিউয়াসলি মিডিয়াতে ফুটেজ দিয়ে প্রমোট করা হলো, কন্টিনিউয়াসলি তার যে মানে কখনো তাকে দেখতে পায়, আজকে তিনি মিডিয়া থেকে কুণাল ঘোষের খুব বিরোধিতা করেন, আবার কুণাল ঘোষের সঙ্গে একই মঞ্চে বসে তিনি গিটারও বাজান, গানও করেন সেখানে। আবার আমি তাকে দেখি যে বিভিন্ন এই রুদ্রনীল, তারপরে তোমার সৃজিতদের নিয়ে চায়ের আড্ডাতে, কখনো কফির আড্ডাতে তাকে প্রায়ই দেখা যায়। তার ব্যক্তিগত লাইফ আমার কিছু বলার নেই, তার ব্যক্তিগত জীবনে তিনি যা কিছু করতে পারেন তিনি করছেন। তাহলে যে প্রতিকুর রহমানরা জানটা লড়িয়ে সংগঠনটা করছে, তাকে কেন করিমপুরের স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়, তাকে কেন বক্তব্য দিতে হয় না, তাকে কেন বারবার তার সঙ্গে আচরণটা করা হয়, সে কাজ করতে চেয়েছে তাকে কেন কাজ করতে দেওয়া হয়নি, কেন সৃজন ভট্টাচার্যকে এসআইআর শুরু হওয়ার পর থেকে পুরোপুরি দিল্লিতে জোর করে পাঠিয়ে দেওয়া হলো, তাকে রাজ্যে কোনো কাজ করতে দেওয়া হলো না। এর রিজনগুলো কী সেটা বুঝতে হবে। আর তার সঙ্গে স্পেসিফিকলি আমি মেনশন করছি সিপিএমের পুরো এই যে প্রতিকুর রহমানের যে ক্ষোভটা, এটা কোনোভাবেই তৃণমূলের প্রতি লোভ নয়, কারণ তৃণমূলে যাওয়ার লোভ থাকলে প্রতিকুর রহমান 21 বিধানসভায় যা ফলাফল করেছিল, তারপরে প্রতিকুরকে ইজিলি তৃণমূল নিয়ে নিত, প্রতিকুর তখনই চলে যেতে পারতো, তারপরে প্রতিকুরের তৃণমূলের হাতে মার খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। প্রতিকুর, সৃজন, এগুলো তৃণমূলের জন্য অ্যাসেট হতে পারে। দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু খারাপ গুণ আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না মানুষ খুব ভালো চিনতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি সেটা ছিল খুব দুর্বল। ঋতব্রতর মতো একটা সংগঠককে নিয়ে এসে আজকে কি দেখা যাচ্ছে, সে তো বাম থেকে আসা ছেলে, আজকে তৃণমূলের যে অটো ইউনিয়ন, রিক্সা ইউনিয়নকে ক্যাব ইউনিয়ন, যেগুলো কিছুই ছিল না সেগুলো ঋতব্রত তৈরি করে দিয়েছে। আমরা দেখি দোলা সেনের মতো যারা বামপন্থী ছিল, বামপন্থী যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দলে নিয়ে এসেছেন, তাদেরকে একটা হিউজ কাজ করার সুযোগ দিয়েছেন। আজকে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্যরা তৃণমূলের জন্য অ্যাসেট হতে পারে। আরজিকর মুভমেন্ট এবং হচ্ছে তোমার কসবা ল কলেজের যে ঘটনা, তারপরে ছাত্র সমাজের মধ্যে যারা ক্ষোভ তৃণমূলকে নিয়ে, বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে, আজকে সৃজন ভট্টাচার্য যদি তৃণমূলে চলে আসেন, তো মানে তৃণমূলের যে ছাত্র সংগঠন এটা প্রচণ্ডভাবে স্ট্রং হয়ে যাবে। আজকে আমরা কি দেখতে পাই যে মুসলিম সমাজের মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ আছে, যার ফলে শামীরুল ইসলামের মতো একটা নেতা আইআইটি দিল্লি থেকে পাস করা, তাকে শিক্ষিত মুসলিম হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ভিড়িয়ে দেওয়া হলো এবং সে কাজ করছে পরিযায়ী শ্রমিক নিয়ে। আজকে প্রতিকুর রহমান তৃণমূলে চলে এলে তাকে তৃণমূল প্রচণ্ডভাবে সুযোগ দিয়ে দেবে কাজ করার পুরো রাজ্য জুড়ে, বিশেষ করে যে মুসলিম ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আজকে বিজেপির ভয়ে হয়তো মুসলিম ভোটটা আমার কাছে আসছে, কালকে যদি কেন্দ্রের ক্ষমতা বদল হয় তাহলে এই মুসলিম ভোট সবার আগে আমার কাছে চলে যাবে, যেটা গেছেও। মালদা দক্ষিণে তৃণমূল হেরে গেছে, গোটা মালদা জেলায় লোকসভাতে তৃণমূল 12টির মধ্যে মাত্র 6টি বিধানসভা, তৃণমূল একটা বিধানসভা জিততে পারেনি, 6টি কংগ্রেস জিতেছে, 6টি বিজেপি জিতেছে। তাহলে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য তৃণমূলের অ্যাসেট হতে পারে। আমি এখনই প্রেডিক্ট করবো না, বাট প্রতিকুর রহমানকে যদি তৃণমূল নেয় কোনোভাবে, যদি প্রতিকুর রহমান এত চেষ্টার পরেও তার যে সিনিয়র লিডাররা যেভাবে সে ক্লিন করতে যায়, যে পার্টির মধ্যে নোংরামিটা চলছে সেটাকে ক্লিন করার জন্য প্রতিকুর রহমান বিড়ালের গলায় ঘন্টাটা বেঁধেছে নিজের ডিস্ক নিয়ে, যে পার্টিকে সে নিজের জীবনের থেকেও ভালোবাসে, সেই পার্টির সদস্যপদ থেকে সে কী করেছে, ইস্তফা দিয়েছে নিজের রিস্ক নিয়ে। সে চেয়েছে যে এই যে দলের মধ্যে নোংরামিটা চলছে সেটা বিধানসভার আগে ক্লিন হোক, পরিষ্কার হোক। সেটা যদি পরিষ্কার না হয়, তারপরে প্রতিকুর রহমানের মতো ছেলেকে যদি তৃণমূল নেয় এবং যদি তৃণমূল সেই কাজ করার সুযোগ দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার বললাম, একটা বড় গুণ হলো বাম নেতানেত্রী যাদেরকেই তিনি নিয়েছেন তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন। ব্রাত্য বসুর যে ফ্যামিলি হিস্ট্রি কি বাম ফ্যামিলি থেকে উঠে আসে, তার বাবার যদি
যদি আমরা হিস্ট্রি বের করি, বা তোষকে শিক্ষামন্ত্রী করে দেওয়া হয়েছে। আজকে সৃজনের মতো একটা ছেলেকে যদি তৃণমূল বাই চান্স নেয়, এত কিছুর পরেও যদি মানে সিপিএম পার্টি যে লবিবাজি, সে লবিবাজি রাজনীতি শেষ না হয়, তাহলে সৃজনকে যদি আজকে কালকে শিক্ষামন্ত্রী করে দেওয়া হয় বা শিক্ষা প্রতিমন্ত্রী করে দেওয়া হয়, তাহলে ইম্প্যাক্ট কী হবে, ছাত্র সংগঠনে কী ইম্প্যাক্ট হবে, প্রতিকুর রহমান মুসলিম ভোটে কী ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আমি ড্যাম শিওর যে প্রতিকুর রহমানের কাছে অনেক আগে থেকেই অনেক অফার এসছে, প্রতিকুর সেগুলো রিজেক্ট করে নিজের পার্টির প্রতি ভালোবাসা থেকে যেদিনে তার চিঠি ভাইরাল হয় সেদিনেও তিনি বলেছেন যে আমি সিপিএমের কর্মী সমর্থক হিসেবে থাকবো। তিনি আশা করছেন যে তার যে সিনিয়র নেতৃত্ব আছেন, এই যে বিমান বসু প্রতিকুরকে ফোন করলেন, কিন্তু প্রতিকুর কোনো সমাধান বলতে পারলেন না, বললেন প্রতিকুর আমার সঙ্গে এসে বসো। প্রতিকুর সেটা কী বলো, তখনই আমি গিয়ে যখন বসবো, যখন এই জিনিসগুলো সলভ হবে, যারা পার্টির মধ্যে থেকে পার্টিকে বিট্রে করছে, পার্টির ইনফরমেশন বাইরে লিক করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তখনই উনি বিমান বসুর মুখোমুখি হবেন। তাহলে প্রতিকূল সৃজনরা চাইছে এই নোংরামিগুলোর অবসান হোক, আর বাকিরা কি চাইছেন, সিনিয়র নেতৃত্ব, যে এই নোংরামিগুলোর অবসান না করে পার্টির মধ্যে একটা একতন্ত্র চালানো। এর ইম্প্যাক্ট পড়বে, অবশ্যই পড়বে। প্রতিকূল সৃজনরা বেরিয়ে গেলে এসএফআইয়ের একটা বড় অংশ বেরিয়ে যাবে, যারা মূলত লাস্ট দুটো ইলেকশনে সিপিএমের ভোট করেছে, সিপিএমকে সমস্ত রকম ব্যাক সাপোর্ট দিয়েছে, তারা বেরিয়ে যাবে। এর ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে গ্রাউন্ডে, অলরেডি গ্রাউন্ডে শুরু হয়ে গেছে। এবং তৃণমূলের মতো দল যারা চায় এই ধরনের গণসংগঠনরা তাদের দলে আসুক, তারা এই সুযোগগুলোরই অপেক্ষা করছিল এবং এই সুযোগগুলো দিয়েছেন মোহাম্মদ সেলিম। আজকে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এর জন্য একজন জয় দায় হন, তার নাম হলো মোহাম্মদ সেলিম এবং তার লবিবাজি। তিনি নিজের লবির লোকজনদেরকে প্রমোট করতে গিয়ে সিপিআইএমের একাধিক সম্ভাবনা মুখকে পেছনে ঠেলে দিয়েছে। এগুলো বাম কর্মী সমর্থকদের জানা উচিত। সেলিমের প্রতিটা মুভকে, সাম্প্রদায়িক মুভকে মাস্টার স্ট্রোক হিসেবে প্রচার করে দিলেই তো হবে না। 2021 বিধানসভার আগেও আইএসএফের সঙ্গে জোটটাকে মাস্টার স্ট্রোক বলা হয়েছিল, মিজারেবলি ফেল করেছে। লোকসভাতে মুর্শিদাবাদে যাওয়াটাকে বলা হয়েছিল মাস্টার স্ট্রোক, মিজারেবলি ফেল করেছে বিভিন্ন জায়গাতে। কি আর দেখো না তুমি, সুজন চক্রবর্তীর মতো লোক, যিনি 2016 সালে যাদবপুর বিধানসভার বিধায়ক, যিনি যাদবপুর লোকসভায় এত ভালো ফল দিলেন, তাকে হঠাৎ করে যাদবপুর লোকসভা থেকে তুলে দিয়ে হঠাৎ করে দমদমে পাঠিয়ে দেওয়া হলো। কেন পাঠানো হলো? এগুলো তো কোশ্চেন আসে না, যে সৃজনকে সিঙ্গুর থেকে যাদবপুর নিয়ে আসা হলো, যে সুজন চক্রবর্তী এতদিন ধরে যাদবপুরে পলিটিক্স করলেন, সেখানের বিধায়ক, সেখানকার তোমার সাংসদ ছিলেন 2004 থেকে 9, তাকে হঠাৎ করে তুলে দমদমে কেন পাঠানো হলো? এই কোশ্চেনগুলো তো আসা উচিত না। এই যে সেলিম বারবার সাফেল করে দিচ্ছেন, রিসাফেল করে দিচ্ছেন এবং নিজের কিছু স্নেহভাজন নেতা নেত্রীর জন্য সেফ সিটগুলো বাঁচছেন, কেন বাঁচছেন? এই পলিটিক্সটা সবার বোঝা উচিত এবং বিশেষ করে বাম কর্মী সমর্থকদের জানা উচিত তাদের রাজ্য সম্পাদক দলের ভিতরে, আলিমুদ্দিনের ভিতরে বসে কী পরিমাণে নোংরামিটা করছেন। এই নোংরামির শিকার হলো প্রতিকূল এবং সৃজন। আমি এক্ষেত্রে সৌরভ পালোধির কথা বলো বা আরও একজন সিপিএমের মেম্বার, নামটা আমি বললাম দেবদূত বাবু, ওনাদের কথার সঙ্গে সহমত যে সৃজন প্রতিকূলরা টাকার লোভে বা কাঠমানির লোভে বা তৃণমূলের পদ পাওয়ার লোভে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে বাধ্য হয়নি। যদি প্রতিকূলের কথা বলি, তাদের সমস্যাটা অন্য। তাদের সমস্যা হলো তারা প্রাণের থেকে বেশি যে পার্টিটাকে ভালোবেসেছেন, যে আদর্শকে ভালোবেসেছেন, সেই পার্টিটাকে, সেই আদর্শটাকে জলাঞ্জলি দিয়ে তাদের বর্তমান রাজ্য সম্পাদক নিজের একটা স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন, একতন্ত্র চালাচ্ছেন। বলা হয় যে সিপিএম পার্টি ডেমোক্রেটিক সেন্ট্রালিজমে বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম সেই ডেমোক্রেটিক সেন্ট্রালিজমটাকে ব্যুরোক্রেটিক সেন্ট্রালিজমে পরিণত করেছেন। অর্থাৎ তিনি যে ডিসিশনটা নেবেন তার বাইরে কারো কথা বলার ক্ষমতা নেই। যদি কেউ কথা বলে, তাকে রাজনৈতিকভাবে সাইডলাইন করো, তাকে পার্টির মধ্যে সাইডলাইন করো, তাকে মানে ইলেকশন এমন সিটে লড়তে দাও যাতে সে ব্যাকফায়ার করে পুরোপুরিভাবে, যাতে সে মিজারেবলি ফেল হয়। তাহলে এই ব্যুরোক্রেটিক সেন্ট্রালিজমের বিরুদ্ধে বাকিদেরকে আওয়াজ তুলতে হবে এবং মোহাম্মদ সেলিম যে স্টেপগুলো লাস্ট কয়েক মাসে নিয়েছেন, সেগুলো এনাফ মোহাম্মদ সেলিমকে পার্টি থেকে এক্সপেল করার জন্য। আমি জানি না কেন সিপিএমের কেন্দ্রীয় কমিটি গুরুত্ব দিচ্ছে না, হয়তো তারা কেরালা ইলেকশন নিয়ে বিজি, তারা বেঙ্গলকে ওই জন্য গুরুত্ব দিচ্ছে না। বাট এগুলোর ব্যবস্থা হওয়া উচিত এবং প্রতিকুর রহমান বহু আশা নিয়ে যে এই নোংরামিগুলো বন্ধ হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই আশা নিয়েই একটা স্টেপ নিয়েছেন। নিজের প্রাণের থেকে যাকে যে পার্টিকে ভালোবাসেন, সেই পার্টি থেকে তিনি ইস্তফা দিয়েছেন। দেখা যাক সামনে কী হয়। আমরা অলরেডি দেখেছি এটা নিয়ে চর্চায় আছে, বিমান বসু কানেক্ট করছেন প্রতিকুরকে, সুজন চক্রবর্তী কানেক্ট করছেন। তারা কি প্রতিকুর, সৃজন বা এই যে তাদের সঙ্গে যে সমস্ত ইয়াং ফেসগুলো আছে, কলতন দাশগুপ্ত, যাদেরকে সাইডলাইন করা হয়েছে নোংরাভাবে, তাদেরকে কি সুবিচার দিতে পারবেন, ন্যায় দিতে পারবেন? এটা আমাদেরকে দেখতে হবে পরপর রাজনীতি কোন দিকে মোড় নেয়। তবে প্রতিকুর রহমানের চলে যাওয়া বা পরবর্তীতে যেটা, যদি সৃজন কোনোভাবে যদি নাও চলে যান, যদি ইনঅ্যাক্টিভ হয়ে যান, এর ইম্প্যাক্ট কিন্তু ভোটে পড়বে এবং অবশ্যই পড়বে। কারণ একজন যেমন প্রচণ্ড ভালো সংগঠক রাজ্য জুড়ে, আরেকজন তেমনি খুব ভালো মুখ এবং অর্গানিক্যালি তিনি ভালো মুখ, তাকে মানুষ পছন্দ করে, তার কথাবার্তা, তার শিষ্টাচার, এগুলো মানুষ পছন্দ করে। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাক কোন দিকে যায়। আপাতত এটুকুই আমি আবার বলবো যে এই সম্ভাবনাময় মুখগুলোকে এইভাবে পিছনের সারিতে ঠেলে দেওয়া বিশাল বড় রাজনৈতিক ব্লান্ডার। আশা করি বামেদের সিনিয়র লিডাররা এই ব্লান্ডার থেকে শিক্ষা নেন।